আচ্ছা, মনে মনে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজুন তো। কোনো রকম চেষ্টা ছাড়াই কি আপনার ওজন কমে যাচ্ছে? কিংবা একটা ছোট কাটা বা ক্ষত যা আগে কয়েকদিনই শুকিয়ে যেত, এখন তা শুকাতে সপ্তাহ পার হয়ে যাচ্ছে? রাতের বেলা প্রস্রাবের চাপে বারবার ঘুম ভেঙে যাওয়াটা কি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে? সারাক্ষণ কি একটা ক্লান্তি আর অবসন্ন ভাব আপনাকে ঘিরে রাখে? সিঁড়ি দিয়ে দুটো ফ্লোর উঠতেই হাঁপিয়ে যান, অথবা আপনি যতই পানি খান না কেন তৃষ্ণা কি মেটে না? যদি এই প্রশ্নগুলোর এক বা একাধিক উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ এই সামান্য লক্ষণগুলো হতে পারে ডায়াবেটিস নামক নীরব ঘাতকের প্রথম পদক্ষেপ। চলুন আজ এই রোগটির সাথে পরিচিত হই এবং জেনে নিই কিভাবে এর বিরুদ্ধে সচেতনতার দেয়াল গড়ে তোলা যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি সিরিজ ডায়াবেটিস এ টু জেড এর প্রথম পর্বে। ডায়াবেটিস এই নামটি আমাদের প্রায় সকলের কাছেই পরিচিত। আমাদের পরিবারে বা আশেপাশে এমন অনেকেই আছেন যারা এই রোগে আক্রান্ত, কিন্তু সত্য কথা বলতে এই রোগটি আসলে কি, কেন হয় এবং এর প্রাথমিক লক্ষণগুলো কি কি তা নিয়ে আমাদের মধ্যে স্বচ্ছ ধারণার অনেক অভাব রয়েছে। এই অবতার কারণেই ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক। এটি আমাদের নীরবে শরীরের ভেতরে বাসা বাঁধে এবং যখন আমরা টের পাই ততদিনে হয়তো তা আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে ফেলে। কিন্তু ভয় পাওয়ার আসলে কিছু নেই। সঠিক জ্ঞানই হলো প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। তাই আমাদের এই সিরিজের প্রথম পর্বে আজ আমরা জানবো ডায়াবেটিস আসলে কি, এটি প্রধানত কত প্রকার ও কেন হয়, কোন কোন শারীরিক লক্ষণ দেখা দিলে আপনার এখনই সতর্ক হওয়া উচিত এবং কিভাবে রক্ত পরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিতভাবে শনাক্ত করা হয়। আমার বিশ্বাস এই পর্বটি দেখার পর ডায়াবেটিস নিয়ে আপনার প্রাথমিক ধারণা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। চলো খুব সহজ একটি উদাহরণের মাধ্যমে ডায়াবেটিসকে বোঝার চেষ্টা করি। আমরা যখন খাবার খাই, বিশেষ করে শর্করা জাতীয় খাবার যেমন ভাত, রুটি, আলু, তখন তা আমাদের পেটে গিয়ে ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ হলো আমাদের শরীরের জন্য সত্যি প্রধান উৎস, অনেকটা গাড়ির জন্য পেট্রোলের মতো। এই গ্লুকোজ রক্তে মিশে আমাদের শরীরের কোটি কোটি কোষে পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো গ্লুকোজ নিজে নিজে কোষের ভিতরে প্রবেশ করতে পারে না। কোষের ভিতরে প্রবেশ করার জন্য তার একটি চাবির প্রয়োজন হয়। আমাদের শরীরে সেই জাদুঘরী চাবিটির নামই হলো ইনসুলিন। ইনসুলিন হলো একটি হরমোন যা আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। এর কাজ হলো কোষের দরজার তালা খুলে দেওয়া, যাতে রক্তে ভেসে বেড়ানো গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করতে পারে এবং আমরা সেখান থেকে শক্তি পাই। এখন ভাবুন তো, যদি শরীরের এই চাবিটি অর্থাৎ ইনসুলিন তৈরি না হয়, অথবা চাবি খাটলেও কোষের তালার সাথে ঠিকমতো কাজ না করে, তাহলে ঠিক কি হবে? ঠিক ধরেছেন, গ্লুকোজ আর কোষের ভেতরে ঢুকতেই পারবে না। ফলে এটি রক্তেই জমতে থাকবে। রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যাওয়ার এই অবস্থাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ডায়াবেটিস মেলাইটাস, বা সংক্ষেপে যদি বলি ডায়াবেটিস। আমরা তো বুঝলাম ডায়াবেটিস কি, এবার চলুন জানি এটি কেন হয়। এই সমস্যাটি প্রধানত তিনটি ভিন্ন রূপে আমাদের সামনে আসে, আর সেগুলোর কারণও ভিন্নপূর্ণ। প্রথমটি হলো টাইপ 1 ডায়াবেটিস। এক্ষেত্রে দুঃখজনকভাবে আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম ভুল করে অগ্ন্যাশয়ের ইনসুলিন তৈরিকারী কোষগুলোকেই শত্রু হিসেবে ভেবে আক্রমণ করে বসে এবং ধীরে ধীরে সেগুলোকে ধ্বংস করে দেয়। এর ফলে শরীরে ইনসুলিন বা সেই চাবি তৈরির কারখানাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এটি সাধারণত শিশু বা তরুণ বয়সে ধরা করে এবং এর সাথে জীবনযাত্রার কোনো সরাসরি সম্পর্ক নেই। এরপর আসি সবচেয়ে পরিচিত এবং সাধারণ প্রকার অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের কথায়। বিশ্বের প্রায় 90 থেকে 95% ডায়াবেটিস রোগী এই প্রকারের অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে শরীরে ইনসুলিন তৈরি হলেও দুটি সমস্যা দেখা দেয়। হয় তা প্রয়োজনের তুলনায় কম তৈরি হয়, অথবা শরীর সেই ইনসুলিনকে ঠিক মতো ব্যবহার করতে পারে না। সহজ কথায়, চাবি তো আছে কিন্তু কোষের তালা জ্যাম হয়ে গেছে, বা চাবির প্রতি তার সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে। এই অবস্থাকেই আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, যা মূলত অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অতিরিক্ত ওজন এবং বংশগত কারণে হয়ে থাকে। সবশেষে রয়েছে গর্ভকালীন বা জেস্টেশনাল ডায়াবেটিস,
নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি বিশেষ অবস্থা যা শুধুমাত্র গর্ভকালীন সময়ে কিছু নারীর মধ্যে দেখা যায়। গর্ভাবস্থায় শরীর থেকে নিঃসৃত কিছু হরমোন সাময়িকভাবে ইনসুলিনের কাজে বাধা সৃষ্টি করে, যার ফলে রক্তের চিনির মাত্রা বেড়ে যায়। যদিও সন্তান জন্মের পর এই অবস্থা সাধারণত আর থাকে না, কিন্তু এটি ভবিষ্যতে সেই মায়ের টাইপ 2 ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার একটি বড় ঝুঁকি হিসেবে কাজ করে থাকে। ডায়াবেটিসের সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো এটি কোনো জানা না দিয়েই আমাদের শরীরে প্রবেশ করে। এর লক্ষণগুলো এতটাই ধীরে ধীরে প্রকাশ পায় যে আমরা অনেকেই এগুলোকে সাধারণ ক্লান্তি, কাজের চাপ বা বয়স বেড়ে যাওয়ার স্বাভাবিক প্রভাব ভেবে অবহেলা করে থাকি। তাই এই নীরব সতর্কবার্তাগুলো সম্পর্কে জানা এবং সচেতন থাকা অত্যন্ত জরুরি। এর সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি হলো ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতের বেলায়, যা আপনার ঘুমকে বারবার ব্যাহত করতে পারে। এর কারণ হলো রক্তে জমে থাকা অতিরিক্ত গ্লুকোজকে আমাদের শরীর কিডনির মাধ্যমে ছেঁকে প্রস্রাবের সাথে বের করে দেওয়ার চেষ্টা করে। আর শরীর থেকে যখন এভাবে অতিরিক্ত পানি বের হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই অস্বাভাবিকভাবে তৃষ্ণা পায়। মনে হয় যেন যতই পানি পান করছেন গলা শুকিয়েই থাকছে। আরেকটি অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ক্ষুধা বেড়ে যাওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে হুট করে ওজন কমে যাওয়া। এর পেছনে বিজ্ঞানটা হলো আমাদের কোষগুলো যখন রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে শক্তি উৎপাদন করতে পারে না, তখন তারা মস্তিষ্ককে ক্রমাগত ক্ষুধার সংকেত পাঠায়। কিন্তু একই সাথে শরীর শক্তির চাহিদা মেটাতে তার জমানো ফ্যাট এবং মাংসপেশি ভাঙতে শুরু করে, যার ফলে ওজন কমতে থাকে। আর কোষগুলো পর্যাপ্ত শক্তি না পাওয়ায় সারাক্ষণ ক্লান্তি, দুর্বলতা ও অবসাদ বোধ করাটাও ডায়াবেটিসের একটি অন্যতম প্রধান লক্ষণ। এইগুলো ছাড়া আরো কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন শরীরের কোনো ক্ষত বা কাটাছেঁড়া শুকাতে অস্বাভাবিক দেরি হওয়া, হঠাৎ করে দৃষ্টি ঝাপসা হয়ে আসা অথবা ঘন ঘন ত্বকে বা ইউরিনারি ইনফেকশন হওয়া। এই লক্ষণগুলোর এক বা একাধিক যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের মধ্যে দেখতে পান, তবে একে সাধারণ দুর্বলতা ভেবে আর এক মুহূর্তও দেরি করবেন না। দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিন, কারণ সময় মতো রোগ নির্ণয়ই পারে আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে। এখন প্রশ্ন হলো, লক্ষণগুলো দেখে যদি সন্দেহ হয় তাহলে আমরা কিভাবে নিশ্চিত হব? এর উত্তর খুবই সহজ এবং নির্ভরযোগ্য, আর তা হলো রক্ত পরীক্ষা। ডায়াবেটিস নিশ্চিতভাবে নির্ণয় করার জন্য এর কোনো বিকল্প নেই। একজন ডাক্তার মূলত 3টি প্রধান পরীক্ষার মাধ্যমে এই রোগটি শনাক্ত করে থাকে। প্রথমটি হলো ফাস্টিং ব্লাড সুগার বা এফবিএস, যার জন্য আপনাকে 8 থেকে 10 ঘন্টা কিছু না খেয়ে অর্থাৎ খালি পেটে সকালে রক্তের নমুনা দিতে হয়। এই পরীক্ষায় যদি আপনার রক্তে শর্করার মাত্রা 7 মিলিমোল পার লিটার বা তার বেশি আসে, তবে আমরা তাকে ডায়াবেটিস হিসেবে ধরি, যেখানে একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এই মাত্রা 6.1 মিলিমোল পার লিটারের নিচে থাকা উচিত। অনেক সময় তাৎক্ষণিকভাবে পরীক্ষার জন্য আমরা র্যান্ডম ব্লাড সুগার বা আরবিএস পরীক্ষাটি করে থাকি। এর জন্য খালি পেটে থাকার কোনো প্রয়োজন নেই। দিনের যে কোনো সময়ই আপনি এই পরীক্ষাটি করতে পারেন। যদি এই পরীক্ষার ফলাফল 11.1 মিলিমোল পার লিটার বা তার বেশি আসে এবং সাথে রোগীর ডায়াবেটিসের লক্ষণগুলো উপস্থিত থাকে, তবে সেটিও ডায়াবেটিস হিসেবে গণ্য করা হবে। তবে বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য এবং বহুল প্রচলিত পরীক্ষাগুলোর মধ্যে একটি হলো হিমোগ্লোবিন A1C অর্থাৎ HbA1c। এই পরীক্ষাটি কোনো একদিনের রিপোর্ট দেয় না, বরং এটি আপনার গত প্রায় 3 মাসের রক্তে শর্করার গড় অবস্থা বা কন্ট্রোলের একটি চিত্র তুলে ধরে। এই পরীক্ষায় যদি আপনার ফলাফল 6.5% বা তার বেশি আসে, তাহলে তার ডায়াবেটিস নির্দেশ করে, যেখানে একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে এই মাত্রা 5.7%-এর নিচে থাকা উচিত। সুতরাং এই পরীক্ষাগুলোর মাধ্যমেই একজন ডাক্তার নিশ্চিতভাবে বলতে পারেন যে আপনার ডায়াবেটিস আছে কিনা, অথবা আপনি ডায়াবেটিসের ঠিক পূর্ববর্তী অবস্থা অর্থাৎ প্রি ডায়াবেটিস পর্যায়ে আছেন কিনা। তাহলে আজ আমরা জানলাম ডায়াবেটিস আসলে কি, এটি প্রধানত কত প্রকার ও কি কি এবং কেন হয়, এবং এর প্রাথমিক সতর্কতামূলক লক্ষণগুলো কি কি। আশা করি আজকের আলোচনার পর ডায়াবেটিস নিয়ে আপনাদের প্রাথমিক ধারণাটি পরিষ্কার হয়েছে। আজ তো আমরা রোগটি সম্পর্কে জানলাম, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো ডায়াবেটিস হলে বা ডায়াবেটিসের ঝুঁকি থাকলে আমাদের প্রতিদিনের খাবার দাবার কেমন হওয়া উচিত, কোন খাবারগুলো আমাদের খেতে হবে আর কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে। আমাদের ডায়াবেটিস সিরিজের দ্বিতীয় পর্বে আমরা ডায়াবেটিস রোগীর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে থাকবে একজন ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা ও পরিমাণে পূর্ণাঙ্গ গাইডলাইন।
সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার এটা শেয়ার হয়তো কারো জীবন সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারে। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার যে কোনো প্রশ্ন বা গুরুত্বপূর্ণ মতামত। স্বাস্থ্য ও লাইফস্টাইল বিষয়ক আরো বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।